দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত হিসেব করলে দেখবেন পৃথিবীর মানচিত্রে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আমেরিকার বোমারু বিমান চক্কর দেয়নি। আচ্ছা, মনে করে দেখুন তো, আধুনিক যুগের পৃথিবীতে এমন কোনো সময় কি গেছে যেখানে আমেরিকা কোনো না কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়নি? কিন্তু কেন? আমেরিকা তো আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মাঝখানে বেশ নিরাপদেই আছে। তাহলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান কিংবা সিরিয়ায় গিয়ে তাদের কেন বন্দুকের ট্রিগার চাপতে হবে? কেন মুসলিম দেশগুলোর সাথেই বিবাদে জড়াতে হবে? বিশ্বের মোড়ল সাজার এই যে প্রবল শখ, এর পেছনে আসল কারণটা কি? শুধুই কি বিশ্বশান্তি প্রতিষ্ঠা, নাকি মার্কিন দরজার ওপাশে লুকিয়ে আছে এমন কোনো ভয়ানক স্বার্থ যা মানুষকে ভাবিয়ে তুলবে? চলুন আজ সেই মুখোশটাই একটু টেনে খোলা যাক। ব্যাপারটা আসলে যতটা রাজনৈতিক তার চেয়ে অনেক বেশি বাণিজ্যিক। আমেরিকার অর্থনীতির একটা বিশাল চাকা ঘোরে অস্ত্র ব্যবসার উপর নির্ভর করে। লকহিড মার্টিন, বোয়িং বা রেথিয়নের মতো বিশাল বিশাল অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর নাম হয়তো শুনেছেন। এরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বানায়। এখন অস্ত্র তো আর শোপিস নয় যে ড্রয়িং রুমে সাজিয়ে রাখবে, এগুলো বিক্রি করতে হবে। আর বিক্রি করতে হলে কি দরকার? ঠিক ধরেছেন, একটা জমজমাট যুদ্ধ দরকার। পৃথিবীতে শান্তি বিরাজ করলে এই অস্ত্র কোম্পানিগুলোর তো লালবাতি জ্বলবে। তাই কোথাও না কোথাও একটা সংঘাত লাগিয়ে রাখা তাদের ব্যবসার জন্যই জরুরি। এই কোম্পানিগুলো আমেরিকার রাজনীতিতে এতটাই প্রভাবশালী যে নির্বাচনের সময় তারা রাজনৈতিক দলগুলোকে কাঁড়ি কাঁড়ি টাকা ডোনেট করে। বিনিময়ে তারা চায় এমন এক সরকার যারা তাদের বানানো অস্ত্রগুলো কেনার জন্য নতুন নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে। এই পুরো সিস্টেমটাকে বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আপনি শুনলে অবাক হবেন, পেন্টাগনের বাজেটের একটা বিশাল অংশ সরাসরি চলে যায় এই প্রাইভেট কোম্পানিগুলোর পকেটে। অর্থাৎ অন্যের দেশে প্রাণ ঝরলে আমেরিকার এই ব্যবসায়ীদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে ওঠে। তো এই অস্ত্র বিক্রির টাকার অঙ্কটা ঠিক কত হতে পারে, আর এই টাকা কিভাবে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়, সেই হিসেবটা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। তবে সেই অবাক করা হিসেবে যাওয়ার আগে আরেকটা গভীর রহস্যের কথা বলি। এই যে আমেরিকা এত এত যুদ্ধ করে, তাদের নিজের দেশে কি কখনো সেরকম আক্রমণ হয়? হয় না। এই পলিসিটা তারা কিভাবে মেনটেন করে এবং কেন অন্য দেশগুলো বোকার মতো তাদের ফাঁদে পা দেয়? ফিরে এলাম সেই প্রশ্নে। আমেরিকার ভৌগোলিক অবস্থানটা তাদের জন্য এক বিশাল সুবিধা। উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো, আর দুই পাশে বিশাল দুটো মহাসাগর। কেউ চাইলেও হুট করে আমেরিকায় আক্রমণ করতে পারবে না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা যেটা করে সেটাকে বলে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ। তারা কখনোই নিজেদের মাটিতে যুদ্ধ হতে দেয় না, তারা যুদ্ধটা নিয়ে যায় অন্যের উঠানে। রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলোকে চাপে রাখার জন্য তারা এই ছায়াযুদ্ধের কৌশল ব্যবহার করে। ধরুন, রাশিয়ার আশেপাশে কোনো ছোট দেশকে উস্কে দিল, তাদের হাতে অস্ত্র তুলে দিল আর বলল, তোমরা যুদ্ধ করো, আমরা পেছন থেকে সাপোর্ট দিচ্ছি। এতে লাভ কি? শত্রু দুর্বল হচ্ছে, নিজেদের পুরনো অস্ত্রগুলো বিক্রি করে স্টক ক্লিয়ার করা যাচ্ছে, অথচ নিজেদের দেশের একটা মানুষেরও আঁচড় লাগছে না। ক্ষতি যা হওয়ার সব ওই ছোট দেশটারই হচ্ছে। তারা নিজেদের ভূখণ্ড ধ্বংস করে আমেরিকার দাবার ঘুঁটি হিসেবে কাজ করছে। এরপর আসে আরেকটা মারাত্মক কারণ, যেটাকে অর্থনীতিবিদরা বলেন পেট্রোডলার। পুরো পৃথিবীতে তেল কেনাবেচা হয় আমেরিকান ডলারে। এটা একটা অঘোষিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এখন মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি হঠাৎ করে বলে যে আমরা ডলারে তেল বিক্রি করব না, আমরা অন্য কোনো মুদ্রায় তেল বিক্রি করব, তখন কি হবে? আমেরিকার ডলারের একচেটিয়া রাজত্ব ধসে পড়বে। সাদ্দাম হোসেন ঠিক এই কাজটাই করতে চেয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন ইরাকের তেল আর ডলারে বিক্রি হবে না, ইউরোতে হবে। ফলাফল কি হলো? রাতারাতি আবিষ্কার হলো যে ইরাকের কাছে নাকি ভয়ানক অস্ত্র আছে। সেই গুঞ্জন তুলে পুরো দেশটাকে তছনছ করে দেওয়া হলো। অথচ পরে দেখা গেল সেখানে এরকম কোনো কিছুই ছিল না। লিবিয়ার গাদ্দাফিও একই ভুল করেছিলেন। তিনি চেয়েছিলেন আফ্রিকার দেশগুলোর জন্য আলাদা কারেন্সি চালু করতে। তার পরিণতিও সবার জানা। মানে দাঁড়ালো, যেই ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে, আমেরিকা তার দেশেই আগুন জ্বালিয়ে দেবে। তেলের খনির দখল নেওয়া আর ডলারের আধিপত্য টিকিয়ে রাখা, এই দুইয়ের মিশলে আমেরিকা যে গেম প্ল্যান তৈরি করে তা হলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেয়। কিন্তু এই সব কিছুর পেছনে তারা এমন একটা সুন্দর সাইনবোর্ড ঝুলিয়ে রাখে যা দেখে দুনিয়ার মানুষ প্রথমে হাততালি দেয়। কি সেই সাইনবোর্ড? আর সেই সাইনবোর্ডের আড়ালে কিভাবে একটা গোটা দেশ ধ্বংস হয়ে যায়, কিভাবে সেখানকার সাধারণ মানুষ রিফিউজি হয়ে যায়? সেই সাইনবোর্ডটার নাম হলো গণতন্ত্র প্রতিষ্ঠা আর মানবাধিকার রক্ষা। যখনই আমেরিকার কোনো দেশের তেল বা খনিজ সম্পদের উপর নজর পড়ে কিংবা ভূ রাজনৈতিক কারণে কোনো দেশকে তাদের দরকার হয়, তখনই তারা সেখানে গণতন্ত্রের অভাব দেখতে পায়।
সেখানকার শাসকের মানবাধিকার লঙ্ঘনের কাহিনী পশ্চিমা মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করা শুরু হয়। এমন একটা আবহ তৈরি হয় যেন সেখানকার সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য আমেরিকা ছাড়া আর কোনো রক্ষাকর্তা নেই। মিডিয়াকে ব্যবহার করে তারা পুরো পৃথিবীর ব্রেন ওয়াশ করে ফেলে। এরপর শুরু হয় গোলাবর্ষণ। গণতন্ত্রের মোড়কে দেশটিতে ঢুকে তারা সেখানকার সরকার পতন ঘটায়, নিজেদের পছন্দের পুতুল সরকার বসায়। তারপর সেই দেশের তেল, গ্যাস বা অন্যান্য সম্পদ খুব সহজেই নিজেদের দখলে নিয়ে নেয়। ওই দেশগুলোর দিকে তাকালেই এই চিত্রটা খুব পরিষ্কার হয়ে ওঠে। ২০ বছর ধরে আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যা হলো, শেষে তো তারা রাতের অন্ধকারে নিজেদের পাততাড়ি গুটিয়েই পালিয়ে এলো। মাঝখান থেকে কয়েক লাখ মানুষের প্রাণ গেল, আর একটা দেশ ৫০ বছর পিছিয়ে গেল। তাদের দিয়ে আসা গণতন্ত্রের নমুনা তো আজ সবার চোখের সামনেই জ্বলজ্বল করছে। এগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিরও একটা বড় ভূমিকা আছে। যখনই যুক্তরাষ্ট্রের ভেতরের অর্থনীতি খারাপ হতে শুরু করে, বেকারত্ব বাড়ে কিংবা সরকারের জনপ্রিয়তা কমতে থাকে, তখনই একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য একটা যুদ্ধ খুব দরকার হয়। ইতিহাস ঘাঁটলে দেখবেন, যুদ্ধের সময়গুলোতে আমেরিকানরা তাদের সরকারের উপর একটা অন্ধ আস্থা স্থাপন করে। দেশপ্রেমের এমন একটা জিগির তোলা হয় যে তখন আর কেউ বেকারত্ব বা মূল্যস্ফীতি নিয়ে প্রশ্ন করে না। সবাই তখন দেশের জয় দেখতে ব্যস্ত। অর্থাৎ ঘরের ভেতরের সমস্যা থেকে জনগণের মনোযোগ সরিয়ে বাইরের কোনো কাল্পনিক শত্রুর দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যুদ্ধের চেয়ে কার্যকরী আর কোনো উপায় নেই। মিডিয়া তখন সারাদিন যুদ্ধের খবর দেখায়, আর সাধারণ মানুষ ভুলে যায় যে তাদের পকেটে টাকা নেই বা তাদের চাকরি চলে যাচ্ছে। রাজনীতিবিদরা এই সাইকোলজিটা খুব ভালোই বোঝেন। আরেকটা ব্যাপার হলো আমেরিকার সামরিক ঘাঁটি। পুরো পৃথিবী জুড়ে প্রায় ৮০টি দেশে আমেরিকার ৮০০রও বেশি সামরিক ঘাঁটি আছে। এতগুলো দেশে নিজেদের সৈন্য বসিয়ে রাখার যৌক্তিকতা কি? যৌক্তিকতা হলো ক্ষমতা দেখানো। আমেরিকা চায় পৃথিবীর প্রতিটা কৌশলগত জায়গা তাদের নিয়ন্ত্রণে থাকুক। সমুদ্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, তেলের খনি কিংবা শত্রু দেশের সীমান্ত, সব জায়গায় তাদের উপস্থিতি থাকা চাই। আর এই উপস্থিতি বজায় রাখার জন্য ছোটখাটো সংঘর্ষ বা যুদ্ধ পরিস্থিতি বাঁচিয়ে রাখা খুব জরুরি। যদি পৃথিবীতে স্থায়ী শান্তি চলে আসে, তাহলে অন্য দেশগুলো তো বলবে, যুদ্ধ তো নেই, এবার তোমরা তোমাদের সৈন্য নিয়ে নিজেদের দেশে ফিরে যাও। সেটা তো আর আমেরিকা হতে দিতে পারে না। তাই নিজেদের মাটব্বরি টিকিয়ে রাখতে হলেও তাদের কোথাও না কোথাও অশান্তি করতেই হয়। একটা জুজুর ভয় দেখিয়ে রাখতে হয়, যাতে অন্যান্য দেশগুলো সব সময় আমেরিকার সুরক্ষায় থাকার জন্য মরিয়া হয়ে যায়। আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও এখানে প্রশ্ন থেকে যায়। জাতিসংঘ বা এই ধরনের বড় বড় সংস্থাগুলো যখন এই যুদ্ধগুলো থামানোর কথা বলে, তখন ভেটো পাওয়ার বা নিজেদের প্রভাব খাটিয়ে আমেরিকা সব আটকে দেয়। তারা এমনভাবে আইন আর আন্তর্জাতিক নীতিগুলো নিজেদের মতো সাজিয়েছে যে তারা আক্রমণ করলে সেটা হয় শান্তি মিশন, আর অন্য কেউ আত্মরক্ষা করতে গেলেও সেটা হয়ে যায় সন্ত্রাসবাদ। এই দ্বৈত নীতির কারণেই বছরের পর বছর ধরে তারা একটার পর একটা দেশ ধ্বংস করে যাচ্ছে, কিন্তু তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মতো কেউ নেই। আন্তর্জাতিক আইন যেন শুধু দুর্বল দেশগুলোর জন্যই তৈরি হয়েছে, ক্ষমতাবানদের জন্য নয়। অস্ত্র বিক্রি করে পকেট ভারী করা, ডলারের আধিপত্য বজায় রাখা, তেলের খনি দখল করা, ঘরের ভেতরের রাজনীতি সামলানো এবং বিশ্বজুড়ে নিজেদের একচেটিয়া ক্ষমতা টিকিয়ে রাখা, এই উদ্দেশ্যগুলো হাসিল করার জন্যই আমেরিকা দেশে দেশে যুদ্ধ বাঁধায়। তারা জানে, যতক্ষণ পৃথিবীতে বারুদের গন্ধ থাকবে, ততক্ষণই তাদের সুপার পাওয়ার টিকে থাকবে। আর যেদিন এই গন্ধ চলে যাবে, যেদিন দেশগুলো নিজেদের ওজন নিজেরাই ধরে রাখতে শিখে যাবে, হয়তো সেদিন আমেরিকার এই বিশাল সাম্রাজ্যের ভিতও কেঁপে উঠবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।